আছে। দুটা টপিকস আমরা আজকে দেখব, দুটা স্লাইড। তো প্রথমটা হচ্ছে রিঅ্যাক্টর কন্ট্রোল, এটা আমরা লেকচার 9-10 হিসেবে কাউন্ট করতেছি। এরপরে আমরা পরের স্লাইডটা দেখবো আমরা নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন, এটা লেকচার 11-12 হিসেবে কাউন্ট করতেছি। নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশনের ভিতরে আমরা মূলত দুইটা জিনিস দেখবো, একটা 4 ফ্যাক্টর ফর্মুলা, একটা 6 ফ্যাক্টর ফর্মুলা, দুটো সূত্র আর কি। এই সূত্রগুলো কেন দরকার চেইন রিঅ্যাকশনের জন্য সেগুলি। আর এখানে হচ্ছে রিঅ্যাক্টর কন্ট্রোল। গত ক্লাসে আমরা কিছুটা আলাপ করছিলাম যে নিউক্লিয়ার উইপন আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দুটো এক জিনিস না, একই বিক্রিয়া ইউজ করা হলেও প্রসেস আলাদা। কেন আলাদা? আমরা এটাও বলছিলাম যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমাদের এই বিক্রিয়াটার নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকতে হয়। এটা নিউক্লিয়ার বোমের ক্ষেত্রে আমাদের সেই নিয়ন্ত্রণটা না থাকলেও চলে, কারণ ওর উদ্দেশ্যই হচ্ছে ডিস্ট্রাকশন। আমরা সবকিছু ডিস্ট্রাকটিভ ওয়েতে, মানে যত এনার্জি হবে তত বেশি ধ্বংস হবে, সেটা নিউক্লিয়ার বোমের উদ্দেশ্য। কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমার কি পরিমাণ পাওয়ার লাগবে এবং আমার এই অ্যারেঞ্জমেন্ট যেটা আছে পাওয়ার প্ল্যান্টে সেটা কি পরিমাণ হিট বা এনার্জি সেটা অ্যাবজর্ব করতে পারবে বা সেটা অ্যাডাপ্ট করতে পারবে, সেই হিসাব করেই কিন্তু আমাকে ডিজাইন করতে হয়। সুতরাং একটা নিউট্রন থেকে তিনটা, তিনটা থেকে নয়টা, নয়টা থেকে 12টা, এভাবে করে যদি বাড়তে থাকে সেটা আমাদের জন্য ধ্বংসাত্মক হবে। সো সেই কন্ট্রোলটা আমরা কি করে করব সেটা গত ক্লাসে আলাপ করছিলাম আমরা, সেইটাই একটু ডিটেলস এখানে আছে। এখানে কিছু প্যারামিটার আছে, এগুলো তোমরা দেখে নিও কোনটা কি মানে। এখানে একটা ম্যাথ আছে, হুবহু এই ধরনের ম্যাথ আমরা আগে করছিলাম। পার্থক্যটা হচ্ছে সেই দিন যে ম্যাথটা করছিলাম সেখানে আমাদের রিঅ্যাক্টর যে তার আকারটা ছিল ঘন বস্তুর মতো, ঘনক ছিল একটা। আর আজকে বলতেছে আমাদের যে রিঅ্যাক্টরটা সেটা সিলিন্ড্রিক্যাল। তো ঘন বস্তুর ভলিউম বের করার জন্য আমরা বলতেছিলাম কোন একটা দৈর্ঘ্যকে কিউব করলে তার ভলিউমটা বের হয়ে যায়। কিন্তু যদি সিলিন্ড্রিক্যাল কোনো বস্তু থাকে, সিলিন্ড্রিক্যাল একটা সিলিন্ডারের ক্ষেত্রে ভলিউম বের করার সূত্রটা নিশ্চয়ই তোমরা জানো, পাই আর। হ্যাঁ, তো সেই পাই আর স্কয়ার এইচ কিন্তু এখানে ইউজ করতেছি, যেখানে আমার রেডিয়াসটা 30 সেন্টিমিটার দেওয়া আছে, হাইটটা 35 সেন্টিমিটার দেওয়া আছে, সেটা দিয়ে আমি কিন্তু রিঅ্যাক্টরের ভলিউমটা বের করে ফেললাম আর কি। অবশ্যই এটার ইউনিট সেন্টিমিটার কিউব হবে, এটা সেন্টিমিটার হিসাব। আর একটা ফিশনের 200 মেগা ইলেকট্রন ভোল্ট উৎপন্ন হয়, সেটাকে জুলে কনভার্ট করেছি 1.6 × 10⁻⁻19 × 10⁻6, এটা গুণ করে জুলে কনভার্ট করলাম। ফিশন রেট বের করলাম, ওই যে সূত্রটা ছিল ফ্লাক্স 0.1 যেটা সামেশন অফ এফ, তার সাথে আমার 1 × 10⁻13, এটা হচ্ছে ওই ফাইটা ছিল আমাদের ফ্লাক্স, নিউট্রনের কারণে যে ফ্লাক্স উৎপন্ন হয়। আর সামেশন এফ যেটা, সেটা ছিল আমার ক্রস সেকশনের ফোর্স। এদের আমি ফিশন রেট বের করলাম এবং আলটিমেটলি এবার স্টেপ এ, স্টেপ বি, স্টেপ সি, তিনটে এই প্রসেস আমরা দেখছি, তিনটে গুণ করলে আমার ফাইনালি আমার নিউট্রন পাওয়ার বের হয়। সেটা আসছে কত? সেটা আসছে হচ্ছে 3.17 মেগাওয়াট। তো একই জিনিস গতকাল করেছিলাম একটা ঘনবস্তুর জন্য, ঘনকের জন্য, আজকে করলাম একটা সিলিন্ড্রিক্যাল রিঅ্যাক্টর হলে সেটা কিভাবে করব। তো আজকে আমাদের এই লেসনের উদ্দেশ্য কিছু দেওয়া আছে, কি করে কন্ট্রোলিংটা কি করে করব, মূলত সেটাই নিউক্লিয়ার রিঅ্যাকশনের পরে কিভাবে আমি সেটাকে কন্ট্রোল করতে পারি, রিঅ্যাক্টিভিটিটা যাতে আমার কন্ট্রোলে থাকে। আমার সেটা এখন মডারেটর দিয়ে হোক, কুলেন্ট দিয়ে হোক, কিংবা আমি কোনো এক্সট্রা ফুয়েল অ্যাড করে হোক, যেভাবেই হোক আমার এই ব্যাপারটা কি করে কন্ট্রোল করব, সেই ব্যাপারটাই আজকে লেকচারের উদ্দেশ্য। তো তার জন্য কিছু প্যারামিটার, কিছু না, একটা প্যারামিটার এখানে দেখাচ্ছে কে ইফেক্টিভ, এটার মান বলতেছে 1। এই কে ইফেক্টিভের সংজ্ঞা আমরা পরের স্লাইডে বা এই স্লাইডে পরে দেখবো। এখন যেহেতু চলেই আসছে, মানে এই স্লাইড কেমন ভাবে সাজাইছে, এমন কিছু জিনিস আগে চলে আসছে যেটা সংজ্ঞা হয়তো পরে দেওয়া। এই কে ইফেক্টিভের মান 1 থাকা মানে আমার
এইমাত্র যে ফিশন রিঅ্যাকশনটা শুরু হলে মানে 1 সেকেন্ডে একটা ফিশন হয় না, অনেকগুলো ফিশন হচ্ছে। তো প্রথম ফিশনে যদি 1টা থেকে 3টা হয়, তো পরের ফিশনে 3টা থেকে কয়টা হচ্ছে? যদি 3টা থেকে 3টাই থাকে তাহলে রেটটা হবে 1, যে আগেও ছিল 3টা, পরেও হলো 3টা। আর যদি প্রথমটায় থাকে 3টা, এরপরে হয়ে যায় তোমার 6টা, তাহলে তোমার রেটটা ডাবল হয়ে গেল। তো সেক্ষেত্রে কে ইফেক্টিভের মান হয়ে যাবে 2। সুতরাং আমি যদি বিক্রিয়াটাকে বাড়াতে চাই, রিঅ্যাকশন আরো হোক এরকম চাই, তাহলে কে এর মানটা বেশি হবে। আর যদি আমি চাই যে না অনেক আজকে পাওয়ার উৎপাদন হয়ে গেছে, এখন আমি শাটডাউন করবো, আজকে পাওয়ার প্ল্যান্টে আর পাওয়ার উৎপাদন করার দরকার নেই, তো সেই ক্ষেত্রে কে এর মানটা আমি আস্তে আস্তে 0 থেকে নেগেটিভের দিকে নিয়ে যাব। কে এর মান যত কম হতে থাকবে নিউট্রন প্রোডাকশন তত কম হবে এবং এটা রিঅ্যাকশনটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর কে এর মান যত বাড়তে থাকবে, তার মানে 1টা থেকে 3টা, 3টে থেকে 9টা শুধু উৎপন্ন হচ্ছে নিউট্রন, তার মানে বিক্রিয়াটা বাড়ছে, আমার পাওয়ার মানে এনার্জিও উৎপন্ন হচ্ছে, পাওয়ার উৎপন্ন হচ্ছে। তো কে ইফেক্টিভের মান হচ্ছে সেটা, যেটা বোঝাচ্ছে সেটা আর কি। এই কথাগুলো এখানে লেখা আছে। এবার রিঅ্যাক্টিভিটি তুমি কন্ট্রোল করতে চাও, তো সেক্ষেত্রে তোমাকে এই যে টেম্পারেচার কত, প্রেসার কত, সেগুলি তোমার মানে মনিটরের মধ্যে থাকতে হবে আর কি। আর এই যে কন্ট্রোলিং রডের কথা বলা আছে, কন্ট্রোলিং রড ইনসারশন, এই রডটা কি, যে গত ক্লাসে বললাম বোরন বা তোমার অন্য যেসব মেটাল থাকে কোবাল্ট, সেই রডগুলো দিলে কি হয়, মানে ইনসার্ট করলে কি হচ্ছে, আমার এটা অ্যাডজাস্ট হচ্ছে, কিছু নিউট্রন সে অ্যাবজর্ব করে ফেললো, আবার উপরে উঠে ফেললাম, তার মানে কি এখন আবার বিক্রিয়া চললো, সেই জিনিসগুলো দেখা আছে। হ্যাঁ, এখানে কিছু প্যারামিটার দেওয়া আছে। হঠাৎ করে র্যাপিড শাটডাউন করতে গেলে কিরকম তোমার টাইম লাগবে, মিনিমাম তোমার 4 সেকেন্ডের মতো লাগছে। পাওয়ার রেগুলেশন করতে গেলে এই যে তোমার পার মিনিটে কত ম্যাগনিটিউড এই জিনিস দেওয়া আছে, এটা তো ইম্পর্টেন্ট না। এই চার মুখস্থ মানে দরকার নেই, কারণ এটা থেকে কোনো থিওরিও নেই, কোনো ম্যাথও নেই। আচ্ছা, তো কি কি জিনিস আমাকে মনিটর করতে হবে? রিঅ্যাক্টর প্যারামিটারস আর টু বি মনিটরড। কি কি জিনিস মনিটর করতে হবে? 1 নাম্বার কি বলছে? রিঅ্যাক্টর পাওয়ার লিমিটেড টু ডিটেক্টর রেঞ্জ। আমরা বলছিলাম যে কি মানে ডিটেক্টর দিয়ে কি করে, রেডিও অ্যাক্টিভিটি যদি মেজার করতে চাও অফকোর্স তোমার একটা ডিটেক্টর লাগবে, যেটা আমরা চ্যাপ্টার 2 এ পড়ছিলাম। সেই ডিটেক্টরের আশেপাশে তোমার ওই রিঅ্যাক্টরের পাওয়ারটা সেটা মনিটর করতে হবে। কুলেন্ট টেম্পারেচার, গত ক্লাসে বলছিলাম পানি দিচ্ছি আমরা, পানিতে কুলেন্ট হিসেবে ইউজ করতেছে, টেম্পারেচারটাকে কি বলে আমার টোটাল যে হিউজ টেম্পারেচার উৎপন্ন হচ্ছে সেটাকে কম করার জন্য। তো সবসময় যে পানি কুলেন্ট হিসেবে ইউজ হয় তা না, কখনো কখনো হয়তো কার্বন ডাই অক্সাইডও ইউজ হতে পারে, যেহেতু অক্সিজেনটা আগুন বাড়াচ্ছে, কার্বন ডাই অক্সাইড যেহেতু তার বিপরীত কাজ করছে, বিভিন্ন মানে মানে অপশন আছে কুলেন্ট হিসেবে ইউজ করা। তো এই কুলেন্টের টেম্পারেচারটা কত সেটা মনিটরে রাখতে হবে, প্রেসার কিরকম, কুলেন্টের ভলিউম কি, এই জিনিসগুলো মনিটরে রাখতে হবে। আর হঠাৎ করে যদি দেখো এই যে কুলেন্টের টেম্পারেচার একটা ফিক্সড আছে, প্রেসার ভলিউম ফিক্সড আছে, এই ফিক্সড লেভেল যদি পার হয়ে যায় তখন তুমি কি করবা? তখন তোমাকে ওই যে বলতেছে ইউজিং কন্ট্রোল রড, সেই কাউন্টার অ্যাকশন, উল্টা অ্যাকশন তোমাকে নিতে হবে, রড ইনসার্ট করতে হবে। পাম্প স্টার্ট করে দিলে, হয়তো পাম্প দিলে তোমার ওই পানিটা আসলো ওই কুলেন্ট হিসাবে, পানিটা ফ্লো বেড়ে গেল, তো করে গেল। আর আরেকটা হচ্ছে স্ক্যাম ইনিশিয়েট করা। স্ক্যাম হচ্ছে একটা শাটডাউন সুইচ যেটা পাওয়ার প্ল্যান্টে থাকে, ইনস্ট্যান্ট আমি এই মুহূর্তে বন্ধ করে দিতে চাচ্ছি, যাই ঘটে থাকুক আমি এই মুহূর্তে পাওয়ার প্ল্যান্টটাকে বন্ধ করে দিতে চাচ্ছি যাতে কোনো বিদ্যুৎ উৎপাদন না হয়। তো স্ক্যাম নামক সুইচ, সেটা তুমি অন করলা, অন করলে র্যাপিড শাটডাউন হয়ে যাবে, একেবারে শাটডাউন হয়ে যাবে। তার এর একটু মানে প্রসেস আছে যে তুমি ইউরেনিয়াম রেডিয়েটিভ ম্যাটেরিয়াল, এন্টি রেডিয়েটিভ ম্যাটেরিয়াল, এটাতে সুইচ অন করো, ওটা অ্যাড হয়ে যায়, ফলে রিঅ্যাক্টিভিটিটা কন্ট্রোলে চলে আসে। এবার কোনো কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এই স্ক্যাম সুইচটা ইউজ করে প্রতিদিনই, মানে অন হলো মানে অফ, যখন আজকের অপারেশন শেষ, আজকে পাওয়ার প্ল্যান্টটা বন্ধ করবে, তখন স্ক্যাম সুইচটা ইউজ করে প্রতিদিন, রোজকার রুটিন অফ করার জন্য। আবার কেউ কেউ এটা অফ করার জন্য ব্যবহার করে না, হঠাৎ কোনো বিপদ ঘটে গেছে আর মানে হঠাৎ করে চোখে পড়লো যে প্যারামিটার গুলো মনিটর করে দেখলো যে লিমিটে থাকার কথা তার থেকে বেড়ে গেছে বা অ্যাবনর্মাল সিচুয়েশন, তো তখন স্ক্যাম অন মানে সুইচ অন করে। তো এটা এক একজন এক এক স্টাইলে, এক পাওয়ার প্ল্যান্টের উপর স্ক্যাম না স্ক্যাম। হ্যাঁ, আর এর সংজ্ঞা একটু আগে তোমাকে বলছি যে
একটু আগে এই মুহূর্তে কয়টা নিউট্রন উৎপন্ন হয়েছে এই ফিশনে, তার আগের ফিশনে কয়টা উৎপন্ন হয়েছে ভাগ করলে যদি 1 থাকে, মানে 3টা নিউট্রন থেকে পরবর্তী রিঅ্যাকশনে 3 হয়। সাধারণত 3টা থেকে তো 3টা হওয়ার কথা না, কিন্তু যে কন্ট্রোলিং রড দিলা, মডারেটর দিলা, এগুলির কারণে যদি তোমার মানে রেশিওটা 3টা থেকে 3টাই থাকে, তাহলে কে এর মান 1 হবে। তাহলে ডেল কে এর মান তোমার 0। মানে আগে ছিল 3টা, পরে হলো 3টা, পার্থক্য কত? পার্থক্য 3 বিয়োগ 3 ইকুয়ালস টু 0। আগে ছিল একটা, এবার হলো 3টা, তাহলে পার্থক্য কত? 2। তার মানে 2টা বেশি উৎপন্ন হলো তোমার নিউট্রন। তো নিউট্রনের এই যে পার্থক্যটা, সেটা ডেল কে, আর রেশিওটা যে আগে কটা ছিল এখন কটা ভাগ করলে 1, সেই কথাগুলো এখানে বলা আছে। এবার ডেল কে যদি পজিটিভ হয়, তার মানে তোমার নিউট্রন বাড়তেছে। আগে একটা, এখন 3টা, তো 3 বিয়োগ 1 2, এটা পজিটিভ সংখ্যা, তার মানে বাড়তেছে নিউট্রন উৎপাদন, এখন তোমার পাওয়ারটাও বাড়বে। আর যদি নেগেটিভ হয়, যে আগে ছিল 3টা এখন রয়েছে একটা, 3 বিয়োগ 1 বিয়োগ 3 ইকুয়ালস টু -2, তার মানে ভ্যালুটা নেগেটিভ। তার মানে তোমার কিন্তু নিউট্রন আগে যা ছিল, একটু আগে যা ছিল, এই মুহূর্তে বিক্রিয়ার পরে কিন্তু কমতেছে। ফিশন বিক্রিয়ায় কখনো নিউট্রন উৎপন্ন কমে না, কিন্তু ওই যে বললাম আমরা মডারেটর ইউজ করছি, আমরা কন্ট্রোলার ইউজ করছি যেটাকে বলে অ্যাডজাস্টার, এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমি নিউট্রনগুলো অ্যাবজর্ব করে নিচ্ছি। কিছু নিউট্রন লিকেজও হয়, এগুলির মাধ্যমে আমি কিন্তু কমাচ্ছি, যেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে খুব জরুরি, যে কখন আমি বাড়াবো কখন আমি কমাবো সেই কন্ট্রোলটা আমার হাতে থাকাটা জরুরি। তো এই ডেলকের মান আমি পজিটিভ করবো বেশি পাওয়ার চাইলে, কম করব নেগেটিভ করবো কম পাওয়ার চাইলে। আর যদি এই যে কি বলছে, সাফিসিয়েন্টলি লার্জ নেগেটিভ ডেলকে ফর র্যাপিড শাটডাউন, ওই যে স্ক্যাম তুমি যখন অন করলা, তখন ডেলকে ভ্যালুটা লার্জলি নেগেটিভ হয়ে যায়। তার মানে কি, মানে এখন কিন্তু আগে যদি থাকে 50টা, এখন হয়ে গেল তোমার 0টা, তার মানে কি -50, একটা লার্জ ভ্যালু। তার মানে কি এখন কিন্তু আর কোনো নিউট্রন নাই, নতুন ফিশন বিক্রিয়া করার জন্য নতুন নতুন নিউট্রন আমার লাগবে। এবার যদি কোনো নিউট্রনই না থাকে, তাহলে ফিশন বিক্রিয়াটা হবে কিভাবে? তার মানে এটা এবার অফ হয়ে যাচ্ছে, র্যাপিড শাটডাউন, সেটাই। হ্যাঁ বলো। এখানে তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কথাই বলা আছে, যে কোনো পাওয়ার প্ল্যান্টের থাকার কথা না, এটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্যই থাকার কথা। স্ক্যান এটা তোমার ওই নিউক্লিয়ার বিক্রিয়াটাকে অফ করার জন্য ইউজ হয়, র্যাপিড শাটডাউন। অন্য এই ক্ষেত্রে তো জি স্যার, এই ক্ষেত্রে তো এটা ইলেকট্রিক্যাল কানেকশন অফ করতেছে, এই ক্ষেত্রে তো স্যার রিঅ্যাকশনটা অফ করতেছে। রিঅ্যাকশনটা অফ করছে। আমি এটা উপর থেকে দেখলে একটা সুইচের মতো, যখন আমি এই কি বলে সুইচটা অন করলাম, তখন ওই প্রসেসটা চালু হয়ে যায়। প্রসেসটা আর কি, প্রসেসটা এখন এক একজন এক এক প্রসেস ইউজ করে। কোনো কোনো ক্ষেত্রে যেটা হয়, যে আমরা শুধু রেডিয়েটিভ ম্যাটেরিয়াল এতদিন চিনছি, যে ইউরেনিয়াম প্লুটোনিয়াম, এখন এন্টি রেডিয়েটিভ ম্যাটেরিয়াল আগে থেকেই ওর আলাদা একটা জায়গায় থাকে, সেটাও অ্যাড করা শুরু করে দেয়। যেই অ্যাড করা শুরু করে দেয়, রেডিয়েটিভ অ্যান্টি রেডিয়েটিভ মিলে ব্যাপারটাকে কিন্তু অ্যান্টি রেডিয়েটিভের দিকে নিয়ে যায়, ফলে রিঅ্যাকশনটা অফ হয়ে যায়। এটা স্ক্যামের একটা কারণ হতে পারে, একটা প্রসেস হতে পারে। আর অন্যান্য প্রসেসও হতে পারে, কুলেন্ট বাড়ায় দিল, কিংবা কি বলে অ্যাডজাস্টার বাড়ায় দিল। যে আগের লাইনে যেটা বলা ছিল যে কন্ট্রোল রড, একটা একটা করে না করে একটু কুলেন্ট রড অ্যাড করলাম, একটু পাম্প চালু করে দিলাম কুলেন্ট ফ্লো হওয়ার জন্য, তো এগুলি না করে ডাইরেক্ট স্প্যামে অন করে দিলাম, তাহলে একসাথে সব হলো। আমার ওই দিক দিয়ে ওয়াটারও চললো, ফ্লো হলো, অ্যাডজাস্টারও চালু হয়ে গেল, মডারেটরও চালু হয়ে গেল, তাহলে আমার বিক্রিয়াটা আস্তে আস্তে তোমার স্লো ডাউন হয়ে গেল এবং একসময় অফ হয়ে গেল। ঠিক আছে, এই কথাগুলি ঘুরে ফিরে লেখা আছে, যে কিভাবে কন্ট্রোল করবা, নিউট্রনটা অ্যাবজর্ব করতে হবে। অ্যাবজর্ব করতে গেলে ওই যে বললাম মডারেটর, মডারেটর কি, পানির মধ্যে হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন নিউট্রনটাকে নিয়ে নিবে, অ্যাবজর্ব করে নিবে, করে হয়তো সে একটা কি বলে হিলিয়াম উৎপন্ন করতে পারে। তো এরকম আর অ্যাবজর্ব করার জন্য কিছু দিয়ে দিলাম। কখনো কখনো নিউট্রন লিকেজ হয়ে যাচ্ছে, কোর থেকে বেরিয়ে যাচ্ছে, নিউট্রন লিক হয়ে যাচ্ছে, লিকেজ হয়ে তোমার বিক্রিয়া প্রসেস থেকে বাইরে চলে আসতেছে, তো সেটা হতে পারে আর কি। নিউ ফুয়েল অ্যাড হতে পারে, নিউ ফুয়েল অ্যাড হলে অনেক সময় এটা কমে যায়, কারণ নিউ ফুয়েল যখন অ্যাড করবা তখন ওই মানে এটা একটা নিউ ফুয়েল দিলে তো ইলেকট্রন গুলো ফুয়েলের সাথে বিক্রিয়া করতে যাবে, ওখানে আর আগের মতো বিক্রিয়া করতে পারবে না, এই ফুয়েল গুলোর সাথে আর বিক্রিয়া করতে পারবে না, সেটা অ্যাবজর্ব করে নেবে। তো এভাবে হতে পারে। ওই যে আগের মতোই বললাম যে মডারেটর অ্যাড করতে পারো। মডারেটর আর অ্যাডজাস্টার তো পার্থক্য বলছি, অ্যাডজাস্টার তুমি কম বেশি করতে পারো, মডারেটর দিলে নিশ্চিত সেটা খেয়ে নিল আর কি, মানে এটা নিজের মধ্যে নিয়ে সে অন্য কোনো পদার্থ উৎপাদন করলো।
মডারেটর দিলে এক পদার্থ, নিউট্রন সে অ্যাবজর্ব করলো, করে সে নিজে আরেকটা পদার্থে পরিণত হয়ে গেল, ফলে আমার নিউট্রনটা চলে গেল। এইসব কথাই লেখা আছে এখানে, এগুলো সবই আমরা গত ক্লাসে আলাপ করছি। একই কথা, বোরিক অ্যাসিড কুলেন্ট হিসেবে, মানে কুলেন্টের মধ্যে পানিতেও তো তার মধ্যে বোরিক অ্যাসিড দিয়ে দিলা, কন্ট্রোল রড ইউজ করলা, হ্যাঁ, অ্যাবজর্বার রড ইউজ করলা, এই কন্ট্রোলিং মেকানিজম এখানে কিন্তু এই একই কথাগুলো ঘুরে ফিরে বলা আছে। লাস্টে এই রিসেট লাগবে না, এখানে এই সব কি করে কন্ট্রোল করবা, মূলত এই কথাগুলো আমরা রিয়েক্টর কন্ট্রোলের ব্যাপারগুলো আগেই দেখছি, আলাপ হয়েছে, হ্যাঁ, একটা বুঝানো আকারে আছে। এখন নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশনে দুটো ফর্মুলা, একটা 4 ফ্যাক্টর ফর্মুলা আর একটা 6 ফ্যাক্টর ফর্মুলা, একটার সাথে রিলেটেড। সেই জিনিসগুলো কি আমরা দেখব। প্রথমে একটা ফিশন থেকে কি এনার্জি বের, আমরা জানি 200 মেগা ইলেকট্রন ভোল্ট এই বিক্রিয়া থেকে উৎপন্ন হচ্ছে, ইউরেনিয়ামের থেকে জেনন স্ট্রন্টিয়াম উৎপন্ন হওয়ার, আর দুইটা নিউট্রন, একটা ছিল, হয়ে গেল দুটা, আর গামারে আর এনার্জি। তো এই যে এখান থেকে যে 200 মেগা ইলেকট্রন ভোল্ট যে উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু মুখস্থ না। কোত্থেকে 200 মেগা ইলেকট্রন ভোল্ট সেটা আগেও হয়তো দেখছি, এখানে আরেকটু সুন্দর করে আরো দেওয়া আছে। এখানে রিঅ্যাকটেন্ট দুইটা, একটা ইউরেনিয়াম একটা নিউট্রন, এর ভর যদি হিসাব করো 235, এরটা হচ্ছে 1, তো 236 AMU অ্যাটমিক মাস ইউনিট। আর উৎপন্ন করছে যে জেনন স্ট্রন্টিয়াম নিউট্রন 139 95 আর 2 একই 2, তো সেটা করলে 235 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে এই দুটো বিয়োগ দাও, অফকোর্স রিঅ্যাকশনের দুই পাশে তো মাস সমান হতে হবে, বিয়োগ দিলে আসতেছে 0.215 অ্যাটমিক মাস ইউনিট। তার মানে তোমার এটাই মাস ডিফেক্ট, যে ডান পাশের মাস আর বাম পাশের মাস মিলছে, তো আমার এত আসলো। আর আমরা জানি এক অ্যাটমিক মাস ইউনিট 1 AMU ইজ ইকুয়াল টু 931 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে 0.215 অ্যাটমিক মাস ইউনিট ইজ টু 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তো এইভাবে আমরা বের করতে পারি এই ফিশন থেকে যে 200 মেগা ইলেকট্রন ভোল্ট তোমার এনার্জি উৎপন্ন হচ্ছে, আর রিলিজ হচ্ছে। তো এই যে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, তো আমি যদি এখন মেগার মান বসাই 10 টু দি পাওয়ার 6, আর 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19, তো করলে মেগা ইলেকট্রন ভোল্টকে আমি যদি এবার জুলে কনভার্ট করলাম, 3.2 ইনটু 10 টু দি পাওয়ার -11 জুল, জুলকে কিন্তু ওয়াট সেকেন্ডও লেখা যায়। 3.2 ওয়াট সেকেন্ড না, ওয়াট পার সেকেন্ড হবে, কারণ শক্তি আর ক্ষমতা, পাওয়ার আর এনার্জি, এটা কিন্তু এক জিনিস না। যেটাকে জুল বলছো সেটাকে ওয়াট বলা যাবে না, ওয়াট পার সেকেন্ড করলে জুল হবে, যদি আমি ভুল না করে থাকি। 1 জুল ইজ ইকুয়াল টু, মানে তো ওয়াট পার সেকেন্ড, জুল টু ওয়াট পার সেকেন্ড, এটা অবলিক হবে, বার সেকেন্ড হবে। 3.2 ইনটু 10 টু দি পাওয়ার 11 ওয়াট পার সেকেন্ড। তার মানে কি, জুল থেকে ওয়াটে কনভার্ট করার উদ্দেশ্যই হচ্ছে, আমি বোঝাতে চাচ্ছি যে 1 সেকেন্ডে 3.2 ইনটু 10 টু দি পাওয়ার -11 ওয়াট পাওয়ার তোমার উৎপাদন হচ্ছে 1 সেকেন্ডে। এটা কি 1 ওয়াটের বড় না ছোট? ছোট স্যার। ছোট। তাহলে ঔকিক নিয়মে বের করো, 1 ওয়াট উৎপন্ন করতে গেলে তোমার কয়টা ফিশন লাগবে? এটা মাত্র একটা ফিশন বিক্রিয়া, একবার হয়েছে মাত্র। একটা ইউরেনিয়ামকে একটা নিউট্রন দিয়ে তুমি একবার আঘাত করলে এরা উৎপন্ন হচ্ছে, সেখান থেকে আমার রিলিজ হচ্ছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, একটা বিক্রিয়ার মাধ্যমে, একটা ফিশন। একটা ফিশনে যদি 3.2 ইনটু 10 টু দি পাওয়ার -11 ওয়াট পাওয়ার উৎপন্ন হয়, তাহলে 1 ওয়াট পাওয়ার উৎপাদন করার জন্য আমার কয়টা ফিশন বিক্রিয়া লাগবে? সেই ওই নিয়মে বের করলো 3.1 ইনটু 10 টু দি পাওয়ার 10 ফিশন বিক্রিয়া লাগবে 1 সেকেন্ড। একটা তুমি মাস ডিফেক্ট বের করার পর টোটাল বের করলা যে কত এনার্জি উৎপাদন হয়েছে, মাস ডিফেক্ট থেকে বের করলা 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি উৎপাদন হয়েছে একটা ফিশন বিক্রিয়ার মাধ্যমে। এটা একটা ফিশন বিক্রিয়া, 1 সেকেন্ডে আমার 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি উৎপাদন হয়েছে। এরপরে আমি বের করলাম যে এই এনার্জিটাকে আমি ওয়াটে কনভার্ট করলাম, পাওয়ার বের করলাম, কারণ এনার্জি আমার তো আলটিমেটলি পাওয়ার প্ল্যান্টে কত পাওয়ার উৎপাদন হচ্ছে সেটা আমার দরকার, তাই না?
তাহলে একটা বিক্রিয়া থেকে 1 সেকেন্ডে আমি কত পাওয়ার উৎপাদন করলাম, তাতে আসলো 3.2 ইন্টু 10⁻11 খুবই কম পাওয়ার। কিন্তু আমি যদি বলি যে আমি 1 ওয়াট পাওয়ার চাই, তাহলে কয়টা বিক্রিয়া লাগবে? প্রথমে ব্যাপারটা ছিল একটা বিক্রিয়া, তার থেকে আমার এই এনার্জি বা এই পাওয়ার উৎপাদন হয়েছে একটা বিক্রিয়া। আমি যদি বলি এই পাওয়ারটা তো খুবই কম, 3.2 ইন্টু 10⁻11 ওয়াট পাওয়ার দেন কি করবো? একটা পাওয়ার প্ল্যান্ট কি এত অল্প পাওয়ারে চলে? চলে না। আমি যদি বলি আমি 1 ওয়াট পাওয়ার উৎপাদন করবো, 1 ওয়াট, তাহলে কয়টা বিক্রিয়া লাগবে? তাতে বলছে 3.1 ইন্টু 10⁻10 ফিশন বিক্রিয়া লাগবে। তো ঐকিক নিয়মের অঙ্ক যে একটা বিক্রিয়ায় এত পাওয়ার উৎপাদন হয় বা এত পাওয়ার উৎপাদন হয় একটা বিক্রিয়ায়, তাহলে 1 ওয়াট পাওয়ার উৎপাদন করার জন্য কয়টা বিক্রিয়া লাগবে? এটা ঐকিক নিয়মের অঙ্ক। 1 বাই যে মানটা 3.2 ইন্টু 10⁻11 করলে তোমার 3.1 ইন্টু 10⁻10 ফিশন বিক্রিয়া লাগবে 1 সেকেন্ডে। কারণ তোমার তো আগে থেকে হিসাব করতে হবে একটা পাওয়ার প্ল্যান্টে তুমি কত মেগাওয়াট পাওয়ার উৎপাদন করবা, 1 সেকেন্ডে কি পরিমাণ পাওয়ার উৎপাদন করবা। সেই পরিমাণ পাওয়ার উৎপাদন করতে গেলে কি পরিমাণ তোমাকে বিক্রিয়া ঘটাইতে হবে, মানে কয়টা ফিশন হবে, ওই পরিমাণ ফিশন হইতে গেলে কত গ্রাম বা কত কিলোগ্রাম তোমাকে ইউরেনিয়াম আনতে হবে। তোমাকে ফুয়েল বিচার করতে হবে না যে 1 গ্রাম ইউরেনিয়াম দিলে হবে বা 10 গ্রাম ইউরেনিয়াম দিলে হবে। আমি এখন সেটা হিসাব করতেছি আমার কি পরিমাণ ইউরেনিয়াম লাগবে। তো সেটার জন্য ফার্স্টে বের করলাম 1 ওয়াট পাওয়ারের জন্য আমার এতটা ফিশন লাগবে 1 সেকেন্ডে। এবার যদি বলি মেগাওয়াট, সুন্দর করে এখানে 10⁻6 গুণ করে দাও, তার মানে এবার 10⁻16 হয়ে যাবে। তো 1 ওয়াট হওয়ার জন্য যদি এতগুলো ফিশন লাগে, তাহলে 1 মেগাওয়াটের জন্য 3.1 ইন্টু 10⁻16 ফিশন পার সেকেন্ড বিক্রিয়া কিন্তু তোমার ঘটাতে হবে। 1 সেকেন্ডে 3.1 ইন্টু 10⁻16 ফিশন বিক্রিয়া তোমার ঘটাতে হবে যদি তুমি 1 সেকেন্ডে 1 মেগাওয়াট বিদ্যুৎ তুমি উৎপাদন করতে চাও। এবার পাল্টা প্রশ্ন, 1 মেগাওয়াট বিদ্যুৎ 1 সেকেন্ড উৎপাদন করতে গেলে কয় গ্রাম ইউরেনিয়াম লাগবে? তো এখানে সেই সূত্রটা দেওয়া আছে যে বিক্রিয়া লাগবে 3.1 ইন্টু 10⁻16। ইউরেনিয়ামের এই তোমার ওই নাম্বারটা ছিল 235, মাস নাম্বার 235, আর অ্যাভোগাড্রো নাম্বার সম্ভবত এটা, যদি আমি ভুল করে না থাকি 6.023 ইন্টু 10⁻23। এই সূত্র দিয়ে আমি বের করলাম 1.25 ইন্টু 10⁻5 গ্রাম। এত গ্রাম ইউরেনিয়াম লাগবে যদি 1 সেকেন্ডে 1 মেগাওয়াট বিদ্যুৎ তুমি উৎপাদন করতে চাও। 1.25 ইন্টু 10⁻5 গ্রাম। তো এটা তো গেল 1 সেকেন্ডে। যদি 1 দিনে চাই, 1 দিনে, তাহলে তোমার ওই হিসাব করে বের করতেছে যে 24 ঘন্টায় 1 দিন, আর 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। এটা ছিল 1 সেকেন্ডের হিসাব। এবার 3600 সেকেন্ড দিলে 1 ঘন্টা, আর 24 ঘন্টায় গুণ দিলে 1 দিনে বেরোচ্ছে 1.08 গ্রাম অফ ইউরেনিয়াম 235। তার মানে 1 মেগাওয়াট ডে হিসাব, মানে এই দিনে প্রতি সেকেন্ডে 1 মেগাওয়াট করে আমার বিদ্যুৎ উৎপাদন হবে। একটা দিনে কতগুলা সেকেন্ড হিসাব করো, 3600 সেকেন্ডে 1 ঘন্টা, আর 24 ইন্টু 3600 দিলে এতগুলা সেকেন্ড হচ্ছে 1 দিনে। প্রতি সেকেন্ডে আমার যদি 1 মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করতে চাই, তাহলে আমার ইউরেনিয়াম লাগবে 1.08 গ্রাম। এত গ্রাম পিওর ইউরেনিয়াম লাগবে, পিওর ইউরেনিয়াম 1.08 গ্রাম পিওর ইউরেনিয়াম কিছু আমার লাগবে। এবার তুমি এত না দিলে, কম দিলে সেই অনুপাতে হিসাব করো। আমি তোমার 1 গ্রামের না দিয়ে তোমার যদি 0.5 গ্রাম দেই, তাহলে 1 সেকেন্ডে তুমি কিরকম পাওয়ার উৎপাদন করতে পারবে, এখান থেকে কিন্তু তোমার বের করতে পারার কথা। এবার যদি বলি না আমি 2 গ্রাম দিব, তাহলে 2 গ্রাম ইউরেনিয়াম থেকে তুমি 1 সেকেন্ডে বা 1 দিনে তুমি কি পরিমাণ পাওয়ার উৎপাদন করতে পারবা, সেটা কিন্তু এখান থেকে এই একই প্রসেসে কিন্তু বের করতে পারার কথা, যদি এই প্রসেসটা তুমি বুঝো যে কিভাবে আমি আগাইছি। এখন প্রকৃতিতে এই যে ইউরেনিয়াম 235 ন্যাচারালি কিন্তু একদম মানে পিওরটা পাওয়া যায় না। ন্যাচারালি যে ইউরেনিয়াম পায় তার 0.0071% হচ্ছে, এত শতাংশ হচ্ছে, শতাংশ না, এত মানে এটা গুণ করলে রিয়ালটা পাওয়া যাবে, এত টুক হচ্ছে তোমার থাকে, কি থাকে মানে বিক্রিয়ার উপযুক্ত ইউরেনিয়াম থাকে। আর বাকি যেগুলি, ওগুলি তোমার ওই যে কি বলে, মানে অন্য কোনো মেটাল এর সাথে অ্যাড করা থাকে, যেটা আমার ইউজেবল না। তো তোমার 1.0 কোনটা অ্যাক্টিভ কোনটা, ওটা তো বলছি অ্যাক্টিভ। এখানে কোনটার সাথে কম্পেয়ার করছো? না, এটা তো তুমি জানো, তুমি যদি মাটির নিচে থেকে স্বর্ণ নিয়ে আসো, স্বর্ণটা কি ইউজেবল না ওইটা আরো কিছু মেটাল মানে অ্যাড করা থাকে?
ভেজাল থাকে না? হ্যাঁ সেটাই তো, মানে মাটির নিচে থেকে খনিজ পদার্থ যা পাই হুবহু তো সেটা র ইউজ করতে পারি না, ওটাকে প্রসেস করে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে আমার ইউজেবল অংশটুকু নিতে হয়। এটা ঠিক তাই, ন্যাচারাল যে ইউরেনিয়াম আছে তার মধ্যে যেটা তুমি নিয়ে আসবা, যদি তুমি 1 গ্রাম নিয়ে আসো, সেই 1 গ্রাম তুমি ইউজ করতে পারবে না, তুমি 1 গ্রাম ওই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ফেলে দিলেই ওরা বিক্রিয়া করা শুরু করবে না। ওর 0.0071 এতটুকু অংশ সে কাজ করবে, বাকিটুকু করবে না। তাই আমি 1.08 আমার হচ্ছে একদম পিওর ইউরেনিয়াম লাগবে, কিন্তু তুমি যদি খনিজ 1.08 গ্রাম না, তাহলে তো হবে না, ওইটাকে আগে দিয়ে ভাগ করে বের করলো 152 গ্রাম ইউরেনিয়াম তুমি যদি প্রকৃতি থেকে নাও, ন্যাচারাল নাও, তার মধ্যে থেকে শুধু 1.08 কাজ করবে, বাকিটুকু কাজ করবে না। সুতরাং আমি এখন হিসাব করলাম যে 1 মেগাওয়াট ডে মানে একটা দিনের মধ্যে প্রতি সেকেন্ডে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে গেলে আমাকে কিন্তু 1.08 গ্রাম, যেটা আমি হিসাব করেছিলাম সেটা হচ্ছে পিওর পিওর মানে ন্যাচারালি পাওয়া যায় না। ন্যাচারালি যদি 152 গ্রাম নিয়ে আসি, তার থেকে 1.08 গ্রাম আমি ইউজ করতে পারবো, বাকিটুক মানে ফেল না যাবে, বাকিটুক আমার কাজে লাগবে না, সেটাই এখানে বলছি। তো এই ম্যাথ থেকে তোমাকে এখন যে কোনো সংখ্যা যদি চেঞ্জ করে দেওয়া হয়, তোমার তো পারার কথা। এখানে মেগাওয়াটের জায়গায় কিলোওয়াট করে দিল কেউ, বা গ্রাম চেঞ্জ করে দিল, বা তোমার করে তোমায় বললো যে কয়টা বিক্রিয়া লাগবে কিংবা কত পাওয়ার লাগবে, এই সূত্রগুলো যদি বুঝো তাহলে কিন্তু তুমি বের করতে পারবে। ঠিক আছে, এই আর কি। এখানে কিন্তু এই স্লাইডগুলোতে মানে ম্যাথমেটিক্সের পার্ট বেশি তো, থিওরি পার্ট কম, মানে অনেক প্যারামিটার। এ প্যারামিটারের, হ্যাঁ বলো। ফোর ফ্যাক্টর আসতেছে তো এই স্লাইডের ভিতরে, ফোর ফ্যাক্টর ফর্মুলাও দেখবা, সিক্স ফ্যাক্টর ফর্মুলাও দেখবা, আসতেছে। ঠিক আছে, এই স্লাইডের মধ্যেই দেখতে পাবা, আসবে। কিন্তু এগুলি আগে এগুলি ধাপে ধাপে না পড়ে গেলে ওখানে দিকে বুঝবা না। তো এই যে এখানে কি বলে, তিনটা প্যারামিটার আছে, কে এন আর, এটা আর একটা সিম্বল। হ্যাঁ, এই সিম্বলটাকে কি বলে, ক্যারেট বলে। তো এখানে ইউজ হচ্ছে নিউটন জেনারেশন টাইম হিসাবে, নিউটন জেনারেশন টাইম হিসেবে ক্যারেট সিম্বলটা ইউজ হচ্ছে। কেটা কি অলরেডি বলছি, এটার নাম মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, এটা সংজ্ঞা পরে দেখবা। বর্তমানে কয়টা নিউট্রন উৎপাদন হয়েছে ডিভাইডেড, একটু আগে যে ফিশনটা হলো তাতে কয়টা নিউট্রন উৎপাদন হয়েছে, এটাকে ভাগ করলেই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বের হয়ে যায়। এখন আছে 6টা, আগে ছিল 3টা, তাহলে কে এর মান 2, মানে 6 ভাগ 3 2। নিউট্রন ডেনসিটি হচ্ছে n, একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে কি পরিমাণ নিউট্রন থাকে, নিউট্রন ডেনসিটি, আর নিউটন জেনারেশন টাইম হচ্ছে এইটা ক্যারেট। তো নিউটন ডেনসিটি টাইম দ্বারা তুমি ডিফারেন্সিয়েশন করলে আলটিমেটলি এটা রেট অফ চেঞ্জটা দাঁড়ায়। রেট অফ চেঞ্জ বুঝতেই পারছো, কয়টা নিউট্রন উৎপাদন হয়েছে ফিশনে আর কয়টা লস হয়েছে। লস মডারেটর দ্বারা অ্যাবজর্পশন বা কন্ট্রোল রড দ্বারা অ্যাবজর্পশনের মাধ্যমে আমি লস করাই দিতে পারি, এটা আমার ইচ্ছা, লিকেজের মাধ্যমেও হইতে পারে। ঠিক আছে, সো এখানে এগুলি ছাড়াও আরো লস আছে, আরো লস আছে কিন্তু, কারণ একটা বিক্রিয়ায় আরো অনেক ম্যাটেরিয়াল উৎপাদন হয়, তো ওরাও আবার নিউট্রন অ্যাবজর্ব করে নিতে পারে। তোমাকে যে সবসময় পানি, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো দিতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, 1 মিনিট একটু হোল্ড করছি, আমার একটা কল আসছে। ঠিক আছে, তুমি তোমার সিআর কে অরিজিনাল নাম্বারটা একটু ই করে রেখো, মনে রেখো, 1 মিনিট হিসেবে অরিজিনাল নাম্বারটা বলে দিও। স্যার আমি ও তুমি সিআর, সিআর এর অবস্থা। ঠিক আছে, অনেক স্যার আমাকে ট্রেন ধরতে হবে স্যার, সেই কারণে। ঠিক আছে অনিক শাহ, তুমি ক্লাসে ছিল, আমি করলাম, আমি অ্যাকনলেজ করলাম। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, আমরা বলতেছিলাম যে নেট নিউট্রন কয়টা ফিশনে যে কয়টা উৎপাদন হয়েছে তার থেকে বিয়োগ যাবে কয়টা অ্যাবজর্ব হয়েছে। অ্যাবজর্ব মানে মডারেটর দ্বারা
অথবা অ্যাডজাস্টার দ্বারা কয়টা অ্যাবজর্ব হয়েছে বা লিকেজ বিয়োগ দিলে নেট নিউট্রন বের হয়ে যাবে। এই তো সেই সংজ্ঞা কে, যেটাকে নিয়ে আমরা এতক্ষণ কে খুঁজতেছিলাম, এর ডেফিনেশন। নাম্বার অফ নিউট্রনস ইন ওয়ান জেনারেশন, এই মাত্র যে বিক্রিয়াটা হলো তাতে কয়টা উৎপন্ন হচ্ছে, ডিভাইডেড বাই নাম্বার অফ নিউট্রন ইন দ্য প্রিসিডিং জেনারেশন, ইনিশিয়ালিতে কয়টা ছিল, তাহলে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বেড়ে গেল। কার্ভের মান খুব সুন্দর করে বোঝানো আছে, কে এর মান যখন 1, এই যে কে এর মান যখন 1, টাইম বাড়তেছে, টাইম 0 to 1 হলো, কে কিন্তু 1ই আছে। কে 1 কখন, যখন nt ডিভাইডেড বাই n0 ইকুয়াল 1, মানে n0 মানে কি ইনিশিয়াল টাইম, nt মানে এই মুহূর্তে। তো আগেও ছিল 3টা, এখনো 3টা, 3/3 মানে 1। আর যদি হয় আগে ছিল তোমার 6টা, এখন আছে 3টা, তার মানে হয়ে গেল হাফ, তার মানে এটা কি কমতেছে। আবার সেটা হচ্ছে কে এর মান যখন তোমার কি 1 এর থেকে কম হবে, আর যদি কে এর মান 1 এর থেকে বেশি হয় তখন কাটতে হচ্ছে এটা, এই যে এই কন্ডিশন। তুমি প্রথমে ছিল 3টা, পরে 6টা, পরে 9টা, পরে 12টা, এখানে কিন্তু কে এর মান আস্তে আস্তে বাড়তেছে। আর এটা এ কন্ডিশন যখন কে এর মান গ্রেটার দেন 1, বি কন্ডিশন যখন কে এর মান 1, সি কন্ডিশন যখন কে এর মান 1 এর থেকে কম। তো আমি যদি শাটডাউন করতে চাই পাওয়ার প্ল্যান্ট, কোন কন্ডিশনে যাব, এ, বি না সি? সুপার ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল না সাব ক্রিটিক্যাল? সাব ক্রিটিক্যাল, কারণ আমি এখন শাটডাউনে যাব, আমি চাই পাওয়ার প্ল্যান্ট এখন বন্ধ হয়ে যাক, তখন আমি সাব ক্রিটিক্যালে যাব। কে এর মান আমি তখন 1 এর থেকে কমিয়ে নিয়ে আসবো, মানে আগে যা নিউট্রন ছিল এখন সেই নিউট্রনের সংখ্যা কিন্তু কমাতে হবে। আর যদি আমি পাওয়ার উৎপাদন বাড়াতে চাই তখন সুপার ক্রিটিক্যাল, কে এর আগে 3টা হলে এখন 6টা বা 9টা বাড়াতে হবে, তখন সে কে এর মান 1 এর থেকে বেশি হতে হবে। আর যদি আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে চাই, যে ঠিক আছে আমার বেশি পাওয়ারের দরকার নেই, যেই হারে উৎপাদন হচ্ছে মানে সেই হারেই থাকুক, মানে 1 সেকেন্ডে আমার 1 মেগাওয়াট যদি উৎপন্ন হয়, পরের সেকেন্ডে আমার 1 মেগাওয়াট উৎপন্ন হোক, তারপরের সেকেন্ডে আমার 1 মেগাওয়াটই উৎপাদন হোক, এই রেট যদি আমি বজায় রাখতে চাই তো ঠিক আছে, তাহলে আনচেঞ্জ থাকুক, নিউট্রনের সংখ্যার মান আনচেঞ্জ থাকুক, সেক্ষেত্রে আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যেতে পারি, ক্রিটিক্যাল, কে ইজ ইকুয়াল টু 1। এই জিনিসগুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখছি। এই নিউট্রনটা কিন্তু আগে একটা জেনারেশন হয়ে আসছে। তো এখানে ফুয়েল রড, ইউরেনিয়ামের রড যেই আসলো, ইউরেনিয়াম 235 এর সাথে নিউট্রন বিক্রিয়া করলো, অবশ্যই একটা থেকে তোমার 3টা হলো, যেহেতু বিক্রিয়া হয়েছে, বিক্রিয়া ফিশন বিক্রিয়া হলে তার কমে না বাড়ে, নিউট্রন বাড়লো। মাঝখান দিয়ে কুলেন্ট ফ্লো আছে তোমার টেম্পারেচার কমানোর জন্য। মডারেটরের কাজ কি আগেই বলেছিলাম, সে কিন্তু অ্যাবজর্ব করে নেয়, আমার নিউট্রনটাকে অ্যাবজর্ব করে অন্য ম্যাটেরিয়াল উৎপন্ন হয়। একজন লিকেজ হয়ে গেছে, একটা নিউট্রন লিকেজ হয়ে গেছে, আরেকটা কিন্তু মডারেটর অ্যাবজর্ব করে নিছে, করে কন্ট্রোল রডকে দিচ্ছে। কন্ট্রোল রড একটু হয়তো উপরে ছিল, এটাকে ইচ্ছা করে একটু নিচে নামায় দিচ্ছে। এখন এটাকে কিন্তু আরো নিচে নামাতে পারতো, খেয়াল করো, এটা কিন্তু আরো নিচে নামায় এই পর্যন্ত রাখছে, তার মানে এই মডারেটর হয়ে যে ইলেকট্রনটা সেটা অ্যাবজর্ব করে নিচ্ছে, আর এখান থেকে মডারেটর হয়ে যে ইলেকট্রনটা সেটা কিন্তু অ্যাবজর্ব করে নাই, তার কারণ আমি রডটাকে আরো নিচে নামাই নাই। আমি চাচ্ছি যে একটা তো লিকেজ হয়ে গেছে, একটা অ্যাবজর্ব করবো আর একটা যাক, আর যদি আমি শাটডাউন করতে চাইতাম তো 3টাই আরো নিচে নামাই দিতাম, যাতে এই পারের থেকে এই পারে যেতেই না পারে। এখন দেখো সেই একটা আসলো, সেই একটা থেকে আবার রিঅ্যাকশনের মাধ্যমে 3টা কিন্তু উৎপাদন হলো আর কি, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমি কন্ট্রোলটা কিন্তু করতে পারি, একটা থেকে আমার কিন্তু 3টা হলো আর কি। আর যদি তুমি বলতা যে না আমি এইখানেই বন্ধ করে দিব, তা আরো বাড়িয়ে দিতাম, 3টাই অফ হয়ে গেল। তো এইটা কিন্তু আমি ওই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে ছবিগুলো ছিল গত ক্লাসে, সেখানে কিন্তু এই মডারেটর, কন্ট্রোল রড, কুলেন্ট ফ্লো এগুলো কিন্তু দেখছো, বা ইউরেনিয়ামের বারগুলা সেগুলো দেখছো। এখানে থার্মাল রিজেনারেশন ফ্যাক্টরকে বলছে ইটা, একে বলছে নাম্বার অফ নিউট্রন পার ফিশন। এই দুটো সূত্র লাগবে না, এপসাইলন কি এগুলি লাগবে, হোয়াট ইজ এপসাইলন, ফাস্ট ফিশন ফ্যাক্টর। এখানে থার্মাল আর ফাস্ট দুটো অপশন আছে, থার্মাল ফিশন আর ফাস্ট ফিশন। থার্মাল হচ্ছে যে নিউট্রনের এনার্জি খুব কম, তারা যখন ফিশন বিক্রিয়ায় যায় সেটাকে থার্মাল ফিশন বলছে।
ফাস্ট ফিশন বলতেছে যেই নিউট্রনের এনার্জি অনেক বেশি তারা যখন ফিশন বিক্রিয়ায় যায় সেটাকে বলছে ফাস্ট ফিশন। তো এপসাইলনকে বলছে ফাস্ট ফিশন ফ্যাক্টর। দেখো সঙ্গে কি বলছে, টোটাল ফিশন নিউট্রনস ফ্রম থার্মাল এন্ড ফাস্ট নিউট্রন। যেই রকমই নিউট্রন হোক, ফিশন বিক্রিয়ার কারণে যতগুলো নিউট্রন উৎপাদন হয়েছে সেটা উপরে ভগ্নাংশের উপরে, নিচে হচ্ছে নাম্বার অফ নিউট্রনস ফ্রম থার্মাল ফিশন। একটা হচ্ছে শুধু থার্মাল ফিশনের কারণে যে নিউট্রন উৎপাদন হয়েছে, ভাগ করলে তুমি ফাস্ট ফিশন ফ্যাক্টর পাবা এপসাইলন। ইটার এপসাইলন গুণ করলে টোটাল নাম্বার অফ নিউট্রন প্রোডাকশন যেটা হচ্ছে সেটা পাবা। এটা লাগবে না, রেজোন্যান্স অ্যাবজর্পশন লাগবে না। রেজোন্যান্স থার্মাল নিউট্রন, থার্মাল ফিশনটা হচ্ছে যে মানে ফিশন বিক্রিয়ার জন্য তো নিউট্রন লাগে। এবার নিউট্রনের এনার্জি কিরকম, খুব কম। একটা নিউট্রন এনার্জির মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, একটা যে কোনো নিউট্রনের এনার্জি লেভেল সেম না, আমাদের বিভিন্ন ধরনের নিউট্রন আছে এবং এক একটা নিউট্রনের এনার্জি লেভেলও এক এক রকম। এবার যেসব নিউট্রনের এনার্জি বেশি তাদেরকে ফাস্ট, তারা যখন ফিশন হচ্ছে সেটাকে ফাস্ট ফিশন বলছে। আর যেই ফিশন বিক্রিয়াগুলো লো এনার্জির তোমার নিউট্রন গুলো ঘটাচ্ছে সেটাকে আমরা থার্মাল ফিশন বলছি। ঠিক আছে, ওকে। রেজোনেন্স স্কেপ প্রবাবিলিটি হচ্ছে পি, মানে সূত্রটা এখনো আসে নাই। সূত্রটা হচ্ছে এই যে এটা 4 ফ্যাক্টর সূত্র, কে ইজ ইকুয়ালস টু ইটা এপসাইলন পি এফ। তো এটা হচ্ছে 4 ফ্যাক্টর সূত্র। তো কেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, যেটা আগেই বলছি কে, সেটাকে রিপ্রেজেন্ট করছে দেখো কি 4টা প্যারামিটার দিয়ে। এটাই 4 ফ্যাক্টর ফর্মুলা, ইটা এপসাইলন পি এফ। ইটাটা কি, এপসাইলনটা কি, পিটা কি, এফটা কি। এই 4টা জিনিস জানলে তুমি বুঝে যাবে যে এই ফ্যাক্টর মানে এই কেটা কিভাবে বের করে। এফটা কি বলছে, thermal neutrons have to be usefully utilized in fuel instead of parasitic capture in other materials. Therefore, F the thermal equalization factor. এটা হচ্ছে F thermal equalization factor। তার মানে থার্মাল প্রসেসের ভিতরে যেসব নিউট্রন যায় তারা সবাই কিন্তু সাকসেসফুল হয় না। যে নিউট্রনগুলো সাকসেসফুল হয় তাদেরকে থার্মাল, তাদের এই সংখ্যাটা 100টার মধ্যে যদি 50টা যায় তাহলে থার্মাল ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে হাফ। আর যদি তোমার 30টা যায় তাহলে হচ্ছে 0.3, সেটা হচ্ছে F। হোয়াট ডু ইউ মিন বাই P? রেজোনেন্স স্কেপ প্রবাবিলিটি। রেজোনেন্স স্কেপ প্রবাবিলিটিটা হচ্ছে P। তো এখন আমাকে তাহলে Pটা কি সেটা তোমাকে জানতে হবে। হোয়াট ইজ রেজোনেন্স স্কেপ প্রবাবিলিটি? রেজোনেন্স স্কেপ প্রবাবিলিটিটা হচ্ছে যেসব নিউট্রন কোনো প্রকার রেজোনেন্সে না, মানে রেজোনেন্সটাকে স্কেপ করে যেতে পারবে। তো তাহলে প্রশ্ন আসবে তাহলে হোয়াট ইজ রেজোনেন্স স্কেপ, তাই না? রেজোনেন্স স্কেপ প্রবাবিলিটি মানে যে নিউট্রন গুলো রেজোনেন্স স্কেপ মানে কি, স্কেপ মানে কি জানো? স্কেপ মানে কি? হ্যাঁ, তো মুক্ত হওয়ার প্রবাবিলিটি কার থেকে? আমি কিন্তু এইসব সূত্র মাত্র এগুলি আমার লাগবে না, এই সূত্র লাগবে আমি তার সংজ্ঞাটা দেখছি। হোয়াট ইজ পি? নাম্বার অফ নিউট্রন স্লো ডাউন ডিভাইডেড বাই নাম্বার অফ ফাস্ট নিউট্রন প্রেজেন্ট ফর স্লোইং ডাউন। তো এইখানে বলতেছে এটা হচ্ছে সূত্র বের করার, আর এটা নাম হচ্ছে রেজোনেন্স স্কেপ প্রবাবিলিটি। রেজোনেন্স স্কেপ প্রবাবিলিটি মানে রেজোনেন্স নামে তাহলে একটা কোনো ব্যাপার আছে, সেখান থেকে মুক্তি পাচ্ছে নিউট্রন, সেই ফ্যাক্টরটা মানে কত পার্সেন্ট মুক্তি পাচ্ছে রেজোনেন্স থেকে, সেই প্রবাবিলিটি হচ্ছে রেজোনেন্স স্কেপ প্রবাবিলিটি। ঠিক আছে, তো তাহলে রেজোনেন্স স্কেপ প্রবাবিলিটিটা হচ্ছে যে ফ্যাক্টরটা দ্বারা আমি বুঝতে পারবো টোটাল 100 যদি শতকরার হিসাবে হয় 100টা নিউট্রনের মধ্যে কতগুলো নিউট্রন এই রেজোনেন্স থেকে স্কেপ করতে পারবে। ঠিক আছে, রেজোনেন্সের মধ্যে সে পড়বে না, রেজোনেন্স স্কেপ করতে পারবে এবং স্কেপ করে সে পরবর্তীতে ফিশন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এগুলি একটু মানে সলিড স্টেট ইলেকট্রনিক্স যদি পড়ে থাকো তো সেখানে এই এনার্জি লেভেল, ফার্মি লেভেল, এনার্জি লেভেল এগুলি দেখে আসার কথা। এই রেজোনেন্সটা হচ্ছে সেই ধরনের কোন একটা এনার্জির কথা বলছে, কোনো সেখানে কি রেজোনেন্স দেখে আসছো নাকি সার্কিটের রেজোনেন্স দেখছো? সার্কিট 2 তে, হ্যাঁ সার্কিট 2 তে, বাট ওই সার্কিট 2 রেজোনেন্স আর এই রেজোনেন্স এক না। ঠিক আছে, এখানে রেজোনেন্স বলছে অনেকগুলো নিউক্লিয়াস একসাথে মিলে একটা কমপ্লেক্স নিউক্লিয়াস হয়। সেই কমপ্লেক্স নিউক্লিয়াসটা তোমার বিক্রিয়ায় যাওয়ার জন্য যে লেভেলের এনার্জিটা থাকতে হয়, মানে একটা ক্রিটিক্যাল এনার্জি, সেই এনার্জিটা যদি ওর মধ্যে থাকে
তাহলে সেটাকে রেজোনেন্স বলছে, যে মানে বিক্রিয়া যাওয়ার ক্ষেত্রে এনার্জি এবং ওর ইনিশিয়াল যে এনার্জি, দুইটা এনার্জি যদি মিলে যায় তো সেটা রেজোনেন্স বলতেছে। একটু কমপ্লেক্স ফেনোমেনা। তো সেই রেজোনেন্সটাকে স্কেপ করার প্রবাবিলিটি হচ্ছে আমার পি। তাহলে পি গেল। রেজোনেন্স স্কেপ প্রবাবিলিটিটা হচ্ছে রেজোনেন্স থেকে স্কেপ করতে পারবে 100টার মধ্যে কয়টা আমার নিউট্রন, সেটা যেই হিসাব দ্বারা আমি বুঝতে পারি, সেটা হচ্ছে রেজোনেন্স escape probability. সোজা কথা, resonance escape probability is the probability that a neutron will slow down from fission energy to thermal energy. মানে ফিশন এনার্জি বুঝতে পারছো, ইনিশিয়ালি তোমার হাই এনার্জি নিয়ে সে ফিশন ঘটায়, পরবর্তীতে যখন সে এনার্জিটা লো হয়ে তোমার থার্মাল এনার্জি হয়ে যাচ্ছে, তার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে থার্মাল এনার্জি ওলা নিউট্রন বিক্রিয়া করতে পারে না, থার্মাল এনার্জিটাও বিক্রিয়া করে। তো মানে আগে তো প্রথম ফিউজ এনার্জি নিয়ে বিক্রিয়া শুরু করছিল, পরে যে নিউট্রন গুলো আসতেছে তাদের এনার্জি গুলো ইনিশিয়াল এনার্জির মতো থাকে না, কমে যায়, সেটাকে থার্মাল এনার্জি বলছে। এই যে কনভার্সন, তোমার হাইয়েস্ট মানে তোমার এনার্জি থেকে ফার্স্ট ফিশন বিক্রিয়া যে এনার্জি, সেখান থেকেও থার্মাল এনার্জিতে কনভার্ট হচ্ছে কোনো রেজোনেন্স ছাড়াই, তার সম্ভাব্যতা কত পার্সেন্ট যে আমার ফিশন এনার্জি থেকে থার্মাল এনার্জিতে ট্রান্সফার হবে কতগুলো নিউট্রন কোনো প্রকার রেজোনেন্স ছাড়া, সেই প্রবাবিলিটিটাকে বলতেছে রেজোনেন্স এসকেপ প্রবাবিলিটি। আর এই দেখতেই পাচ্ছ কতগুলো স্লো ডাউন হচ্ছে আর কতগুলো এখনো প্রেজেন্ট আছে স্লোইং ডাউনের জন্য। টোটাল আছে কতগুলো আর তার মধ্যে স্লো ডাউন হবে কতগুলো। একটা ছবি দেখালে বোধহয় আরো ক্লিয়ার হবে যে এখানে তো এই যে 4 ফ্যাক্টর ফর্মুলা যেটা জানতে চাচ্ছিল সেটা এপসিলন পি এফ ইটা, সেটাকে বলছে তোমার কে এর সঙ্গে আগেও দেখছো একটা জেনারেশনে কয়টা নিউট্রন আর প্রথম জেনারেশন প্রিসিডিং এর আগের জেনারেশনে কয়টা, তাহলে এর ভাগ করলে কে এটা আসলো, কে এর মান একের বেশি হলে কি, এক হলে কি, একের কম কি, সেটা এটা বের করতে গেলে এটা লাগবে ফার্স্ট ফিশন ফ্যাক্টর, রেজোনেন্স এসকেপ প্রবাবিলিটি, থার্মাল ইউটিলাইজেশন ফ্যাক্টর, রিপ্রোডাকশন ফ্যাক্টর। ছবি দেখলে আরো ক্লিয়ার হবে, মানে একটা ছবি আছে ফার্স্ট ফিশন ছিল 1000টা, হয়ে গেল 1040টা, কারণ ফিশনের কারণে তোমার বাড়লো ঠিক আছে, এরকম কিছু লিকেজ হবে মডারেটর ভিতর দিয়ে, ছবিতে একটু আগে দেখছো লিকেজ হয়েছে, তো লিকেজ হয়ে 1040 থেকে হয়ে গেল 900টা, 900 ঠিক আছে। এবার রেজোনেন্সের পরে বাদ গেল কিছু 720টা, সে তোমার মানে হাইয়েস্ট এনার্জি যেটা ফার্স্ট এনার্জি ছিল সেখান থেকে থার্মাল এনার্জিতে আসলো উইদাউট রেজোনেন্স 720টা। এবার উপরে যা যা ঘটনা ঘটছে হাইয়েস্ট এনার্জি নিয়ে, এবার লো মানে থার্মাল এনার্জি নিয়ে ওই একই ঘটনাগুলোই কিন্তু ঘটবে। এবারও আবার নন লিকেজ হলো, মানে লিকেজ হলো, তো লিকেজ হয়ে কিছু বাদ গেল, তো 720টা থেকে মতো 600টা বাঁচলো যারা লিকেজ হয়নি। তো আবার তোমার এখানে ইউটিলাইজেশন আছে, থার্মাল ইউটিলাইজেশন। তাহলে থার্মাল ইউটিলাইজেশনটা কি সেটা দেখে আছে, আমরা কি এফ এর সংজ্ঞা বলছিলাম, হোয়াট ইজ এফ? থার্মাল ইউটিলাইজেশন, এই যে থার্মাল ইউটিলাইজেশন ফ্যাক্টর, থার্মাল বিক্রিয়ায় কতজন অংশগ্রহণ করতে পারবে আর কতজন অংশগ্রহণ করতে পারবে না। এখানে কিন্তু একটা ফিশন না, ফিশন বিক্রিয়াটাকে দুইটা ভাগে ভাগ করতেছে, একটা হচ্ছে আমার ফার্স্ট ফিশন, একটা হচ্ছে থার্মাল ফিশন। এই যে উপরের অংশটুকু, এই যে এই মাঝামাঝি বরাবর যদি কাটো, এই তিনটা অংশ হচ্ছে ফার্স্ট ফিশনে আর নিচের তিনটা হচ্ছে থার্মাল ফিশনে। এখানে যেরকম ফিশন বিক্রিয়ায় 1000 থেকে 1040টা হয়েছে, এখানেও 495টা থেকে 1000 হয়ে গেছে, এখানেও ফিশন বিক্রিয়া ঘটছে, এখানেও ফিশন বিক্রিয়া ঘটছে। এটাকে বলছে ফার্স্ট ফিশন ফ্যাক্টর, এখানে বলছে থার্মাল ফিশন ফ্যাক্টর এটা। তাহলে এখানে হচ্ছে তোমার ফার্স্ট ফিশন আর থার্মাল ফিশনের পার্থক্য কি, ফার্স্ট ফিশনে হচ্ছে একই ফিশন বিক্রিয়া, বাট যে নিউট্রন দ্বারা বিক্রিয়াটা শুরু হয়েছে সেই নিউট্রনের এনার্জি বেশি, আর এখানে যে বিক্রিয়াটা হচ্ছে সেই নিউট্রনের কিন্তু এনার্জি আমার এই এনার্জির মতো না, কিন্তু এখানেও তোমার বিক্রিয়া হচ্ছে। তো এখানে তোমার এখানেও সেরকম প্রোডাকশন হচ্ছে, এখানেও কিছু লিকেজ হয়েছিল, এখানেও কিছু লিকেজ হচ্ছে, এখানে রেজোনেন্সের কারণে কিছু বাদ গেছিল, আর এখানেও মানে থার্মাল ইউটিলাইজেশনের ক্ষেত্রে এখানে যে কয়টা আসছে তাদের মধ্যে সবগুলো বিক্রিয়ার উপযুক্ত না, 620 থেকে 495টা বিক্রিয়ার উপযুক্ত হচ্ছে, বাকিগুলো তোমার এতটাই মানে লো এনার্জি তারা আর বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে নাই। তো আলটিমেটলি ছিল 1000টা, আসলো 1000টা, মাঝখানে প্রসেসটা কিন্তু এই যে ছিল 1000টা, আসলো 1000টা, কিন্তু এখানে লিকেজ হয়েছে, রেজোনেন্স হয়েছে,
এবং থার্মাল এনার্জিতে কনভার্ট হওয়ার পর কিছু কিন্তু বাদ চলে গেছে। দিস ইজ দ্য নিউট্রন লাইফ সাইকেল উইথ কে ইফেক্টিভ ইজ ইকুয়ালস টু 1। এখানে 1000 ছিল 1000 আছে, তার মানে কে ইফেক্টিভ 1, সেটাও মানলাম, কিন্তু এটা হচ্ছে লাইফ সাইকেল। তার না, এখানে ফ্যাক্টর গুলো ভাবে সাজাইছে, মানে ফ্যাক্টর গুলো অত আছে দেখে। এটা তো একটা উদাহরণ, ফার্স্ট ফিশনের যে ফ্যাক্টরটা এপসাইলন সেটা 1.04 নাও থাকতে পারে। এটা ধরছে যদি 1.04 থাকে, ফার্স্ট নন লিকেজ ফ্যাক্টর এটা যদি 0.865 থাকে, রেজোনেন্স এসকেপ প্রবাবিলিটি এটা যদি 0.80 থাকে, এই ফ্যাক্টরের মানগুলো যদি এরকম এরকম থাকে, সেই ক্ষেত্রে 1000টা ছিল 1000 থাকে। যদি মান না থাকে, ভিতরের মান সেম না থাকে, তাহলে কে ইফেক্টিভের মান 1 হবে না। সিম্পল ব্যাপার। হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ, এখন আনচেঞ্জ আছে। তো এই চারটা এপসাইলন, পি, এফ, ইটা, এই চারটা হচ্ছে তোমার গুণ করে যদি তুমি কে পাও, সেটা 4 ফ্যাক্টর ফর্মুলা। ডিটেলস রিসার্চে দেখছে এই চারটা ছাড়া থাকলেও আরো দুইটা জিনিস আছে, ফার্স্ট নন লিকেজ, থার্মাল নন লিকেজ। এই যে ফার্স্ট প্রবাবিলিটি অফ নন লিকেজ, এটা হচ্ছে থার্মাল প্রবাবিলিটি অফ নন লিকেজ। ফার্স্ট বিট মানে হাইয়েস্ট এনার্জি, মানে বেশি এনার্জি নিয়ে যে ফিশন করতেছে, ফার্স্ট ফিশন বলতেছে, সেক্ষেত্রে কিন্তু লিকেজ হচ্ছে কিছু। আবার যখন থার্মালে কনভার্ট হয়ে গেল, মানে এইবার আর এনার্জি অত বেশি নাই নিউট্রনে, এবার নিউট্রন এনার্জি কমে গেল, তাহলে যখন থার্মালে চলে আসলো তখনও বিক্রিয়ার পরে কিন্তু কিছু লিকেজ হচ্ছে। তো এই দুটো লিকেজের অ্যামাউন্ট কিন্তু তোমায় গুণ দিতে হবে, তাহলে এক্সাক্ট ফিগারটা হবে। যখন এই দুটো গুণ দিলা, সেটা হয়ে গেল 6 ফ্যাক্টর ফর্মুলা। এই যে এবার এই যে 6 ফ্যাক্টর ফর্মুলা, আগে ছিল শুধু এই চারটা, ইটা, এপসাইলন, পি, এফ। এবার কিন্তু প্রবাবিলিটি অফ নন লিকেজ, probability of non leakage for fast fission, non leakage for thermal fission, এই দুটো প্যারামিটার যখন গুণ দিলা, তখন সেটা হয়ে গেল 6 ফ্যাক্টর ফর্মুলা। না, এনার্জি নিউট্রন কমছে না। হ্যাঁ, থার্মাল নিউট্রন মানে কি? থার্মাল নিউট্রন মানে হচ্ছে যার এনার্জিটা কম, আর যে প্রথমে যে বিক্রিয়াটা শুরু করছিল তার এনার্জিটা বেশি ছিল। সুতরাং আমার প্রথম মানে বেশি এনার্জির ইলেকট্রন গুলো যে বিক্রিয়া, সেটা ফার্স্ট ফিশন বলবো, আর যেগুলি কমে যাচ্ছে সেটাকে থার্মালটা বলবো। তো সেইভাবেই আমি হিসাব করতেছি। এনার্জিটা কমে যাচ্ছে সেইটাকে থার্মাল, সেটা আসলে ওই তাপের মাধ্যমে নামতে তাপ থার্মাল, কিন্তু ওখানে আসলে কিন্তু ওই এনার্জি দিয়েই বোঝাচ্ছে, যদিও এগুলি ইন্টার রিলেটেড, এনার্জি, মাস, টেম্পারেচার এগুলি ইন্টার রিলেটেড, আমরা বুঝতে পারছি যে ইন্টার রিলেটেড আছে, কিন্তু আলটিমেটলি মানে লো টেম্পারেচার মানে লো এনার্জি যেটা নিউট্রন, সেটাকেই থার্মাল বলছে। তো এটাই আবার এই জিনিসটাই আবার দেখাচ্ছে, প্রথমে ছিল তোমার 1000টা, ফার্স্ট ফিশন হয়ে বাড়ার পর কিছু কমছে লিকেজ, রেজোনেন্স করলে কিছু কমবে, আবার রেজোনেন্স থেকে কিছু মুক্ত, মানে কিছু রেজোনেন্সে যাবে না। আবার তোমার এখানে অ্যাবজর্পশন আছে, কন্ট্রোলিং রড টট এগুলি আছে, কারণ আবার লিকেজ এগুলি হচ্ছে থার্মালে চলে আসলো, এতক্ষণ ছিল তোমার ফার্স্ট, এবার থার্মালে চলে আসলো, আবার থার্মালেও কিছু লিকেজ হলো, থার্মালে আবার ফিশন হলো, হওয়ার পর আবার N2 হলো। এবার প্রথমে যদি 1000 থাকে, পরেও যদি 1000 থাকে, তাহলে 1000 ভাগ 1000 করলে আমার এর মানটা 1 আসতেছে। আর যদি কম বেশি হয়, তাহলে কে এর মান একের বেশি বা একের কম আসবে। তো এই উপরের এই মাঝামাঝি এটুকু অংশ হচ্ছে ফার্স্ট ফিশন, নিচের অংশটা হচ্ছে আমার থার্মাল ফিশন। এই যে এখানে নন ফুয়েল অ্যাবজর্পশন, নন ফিসাইল অ্যাবজর্পশন, এই অ্যাবজর্পশন গুলোর কারণেই কিন্তু থার্মাল ইউটিলাইজেশনের মান 0.8। এখানে কিন্তু মানে 1 না, 1 হলে তো এই পারে যা ছিল এই পারে হয়তো তাই আসতো, সব যাবে না, সব কিন্তু এখানে এই পারে আসবে না, কিছু অ্যাক্টিভ থাকবে, কিছু নেগেটিভ। বল। না 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 না, আমি যেই কথা উচ্চারণ করিনি সেটা তোমার লাগবে না, কিন্তু এই সংজ্ঞাগুলো লাগবে। এই যে এরকম কে ইনফিনিটির মান কি, এইসব তো লাগবে না, এটা আমি বলি নাই, কিন্তু এই যে সংজ্ঞাগুলো আছে না, যেমন টি এর সংজ্ঞা, হ্যাঁ, কিন্তু এইটা লাগবে না, এই ফিগার লাগবে না। এখানে কিন্তু আবার আলাদা করে সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, অ্যাপসিলন কাকে বলে,
টি কাকে বলে, এফ কাকে বলে, এখানে এই বড় বড় সূত্র লাগবে না। জাস্ট তুমি এই যে তোমার কি বলে এই যে ভগ্নাংশ আকারে যে রেশিওটা কি কি জিনিস দেওয়া আছে। হ্যাঁ, ধরো সিম্পল আমি একটা অঙ্কই দিলাম, নাম্বার অফ থার্মাল নিউট্রনস অ্যাবজর্বড বাই ফুয়েল ইজ এত আর এত, আর নাম্বার অফ থার্মাল নিউট্রনস অ্যাবজর্বড ইন অল রিঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালস ইজ এত। তাহলে এবার তোমাকে বললো যে থার্মাল ইউটিলাইজেশন ফ্যাক্টর বের করো। তুমি সূত্রটা জানলে ম্যাথে কিন্তু করতে পারবা, বা সিম্পল সংজ্ঞা চাইলেও তুমি কিন্তু লিখতে পারবা। ঠিক আছে, তো এই আর কি যে এটা কি জিনিস, যে 6টা জিনিসের নাম বললাম, প্রত্যেকটাই সংজ্ঞা কিন্তু পরে দেওয়া আছে। এবং এটার ভ্যালু বিভিন্ন আইসোটোপের ক্ষেত্রে ইউরেনিয়াম 233 ও ইউরেনিয়াম 235 প্লুটোনিয়াম 239 তাদের জন্য তোমার এটার মান কত সেটা ফার্স্ট ফিশনের ক্ষেত্রে এবং থার্মাল ফিশনের ক্ষেত্রে সেই টেবিলটা এখানে আছে, দেখে নিবা। মাত্র 3টা দেওয়া আছে, দেখে নিবা কত কি। আর এটা লাগবে না, এই কার্ড লাগবে। এই মোটামুটি আমাদের কি বলে আজকে যেটা লেকচার। তো তোমাদের কি বলে সিলেবাসে তো 6 ফ্যাক্টর ফর্মুলা ভাবে দেওয়া নাই, কিন্তু এটা জানতে হবে। শুধু 4 ফ্যাক্টর জানা পড়লেই হবে না, 6 ফ্যাক্টর ফর্মুলাটাও জানতে হবে। আজকে আমরা এটা কি স্যার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ স্যার? কোনটা? এই যে স্যার ফ্যাক্টরটা বললেন স্যার। হ্যাঁ, এটা সিলেবাসের অংশ না, 4 ফ্যাক্টর ফর্মুলা মধ্যে সিলেবাসের অংশ। ঠিক আছে, বলো। না স্যার, পরীক্ষা যদি প্রশ্ন আসে স্যার কিভাবে আসতে মানে আসে সাধারণত প্রশ্নগুলো স্যার, আপনি যদি একটু অভিজ্ঞতার আলোকে বলতেন। যে অঙ্কগুলো দিছি সংজ্ঞা, সেটা সংজ্ঞা আকারেও আসতে পারে কিংবা ম্যাথ আকারেও আসতে পারে। সেটা আমরা পরে মানে আরো একটু থাকতে পারে, এখনই বলতে পারছি না। না, এখানে তো তোমাদের লেকচার টোটাল 12টা আমি শেষ করলাম। ঠিক আছে, লেকচার এখানে আমরা 12টা শেষ করলাম। আমাদের টোটাল লেকচার আছে 42টা। এরকম গত সেমিস্টারে তোমাদের যারা সিনিয়র যারা ছিল তারা এই লেকচার গুলোই পড়ছে। তোমাদের আমি আলাদা করে কোনো লেকচার পড়াচ্ছি না, স্যার এসে কি পড়াচ্ছে। তোমাদের সিনিয়র ভাইরা যারা পড়েছে তারা এই লেকচারই ফলো করছে, আমি সেই লেকচারই ফলো করতেছি। টোটাল 42টা লেকচার না তোমাদের? তোমাদের তো 14টা ক্লাস হয় না, 14টা উইক হয় না? এবার আমরা 42টাই শেষ করব, তার মধ্যে আমরা আজকে 12টা লেকচার কমপ্লিট করলাম। তোমাদের কি 42টা লেকচার হয় না সব সময়? 42টাই তো হয় আমি যতদূর জানি। স্যার সিলেবাসের উপর ডিপেন্ড করে, সিলেবাস আগে আগে শেষ হয়ে গেলে স্যার এত ক্লাসের দরকার পড়ে না স্যার। সিলেবাসটাই তো 42টা ক্লাসে ভাগ করে না, 42টা লেকচারে। জি স্যার, এটা তো সাবজেক্ট বাই সাবজেক্ট ভ্যারি করে। কোনো সময় স্যার দেখা যায় যে এক ক্লাসের মধ্যে অনেকগুলো লেকচার শেষ হয়ে যায়, তাই তো আবার কোনো সময় দেরি হয়ে যায়। হলো না, দেখো 9, 10, 11, 4টা হলো না। জি স্যার, ওরকমই স্যার। হ্যাঁ, সেরকমই আর কি। তো 42টা লেকচার মানে মানে আমাকে 42টা ক্লাস অ্যারেঞ্জ করতে হবে সেরকম না। কারণ তোমরা যখন ফিজিক্যালি ক্লাস করো 42টা ক্লাস করো না, একটা 2 ঘন্টার করো না স্যার, আর একটা 1 ঘন্টার করো, তাই না? তাহলে 3টা ক্লাস আবার স্যার এই 42টা ক্লাসের মধ্যে আবার সিটিও ইনক্লুডেড থাকে স্যার। তাই নাকি? আমাদের তো আর সিটির জন্য হয়তো আলাদা ক্লাস নিতে হতে পারে, কিংবা এক ক্লাসে পড়ানোর পরেও সিটি বা আগে দিলে সেটা হতে পারে আর হ্যাঁ, বুঝিনি। সবই তো দিবে, সিটি দিবে, অ্যাসাইনমেন্ট দিবে, সবই দিবে আর কি। অ্যাসাইনমেন্টেও গুগল ক্লাসরুমে, সিটি গুলোও গুগল ক্লাসরুমে, সবই দিবে। তবে ফাইনাল এক্সামের সময় হয়তো তোমাদের মানে ক্যামেরা অন রেখে পরীক্ষা দিতে হবে।